নর্মালি একাডেমিক সেশন বলতে যেটা বোঝায় সেটা 64 জানুয়ারিতেই শুরু হয় আর কি। তো একজাক্টলি 66 ডিসেম্বরে আমরা বের হই। তো যখন আমরা ঢুকলাম SPIT, তখন সুইডিশ পাকিস্তানি ইনস্টিটিউট অফ টেকনোলজি, আমাদের একটা ভর্তি পরীক্ষা হয়েছিল। ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা ভর্তি হয়েছি আর কি। যারা পাস করেছে তার মধ্যে থেকে আমরা ভর্তি হই। তো 3 বছর শুরু হয় আসলে জানুয়ারি মাসের 64 সনের আর কি। জানুয়ারি মাসে আমাদের সেশন শুরু হয়। আমরা ছিলাম প্রথম ব্যাচ। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে আমি ভর্তি হই। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকে 3 বছর পড়ার পরে আমরা ওই ডিসেম্বর 66-এ বের হই। 66-এ বের হয়ে পরবর্তী সেশন শুরু হওয়ার আগে 6 মাস আমাকে পার করতে হতো আর কি, পার করতে হয়েছিল। ওই 6 মাস তখন একটা সুইডিশ ফান্ড থেকে আমি ওখানে কাজ করতে শুরু করি। 6 মাস পরে তারপরে জুলাই মাসে আমরা পাকিস্তানে চলে যাই তখন আর কি, ওই যে 4th ইয়ারের জন্য, টিচার্স ট্রেনিং এর জন্য। আমরা পাকিস্তানে 1 বছর কাটিয়ে এসে সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, তাদের রিকমেন্ডেশনের মাধ্যমে আমি আবার কাপ্তাইতে এসে জয়েন করি ইনস্ট্রাক্টর হিসেবে। এটা হয় 68 জুন। পাকিস্তানে কেন গিয়েছিলেন? টিচার্স ট্রেনিং এর জন্য গেছিলাম। 4th ইয়ার তখন বলতো আর কি, এরা 4th ইয়ার বলতো। ওই টিচার্স ট্রেনিং এর জন্য পাকিস্তানে 1 বছর ছিলাম। পাকিস্তানের করাচিতে ছিলাম, গুজরাটে ছিলাম। তো এইভাবে 1 বছর পরে যখন পাবলিক সার্ভিস কমিশন অ্যাডভার্টাইজ করা হয়, পাবলিক সার্ভিস কমিশন থেকে আমরা অ্যাপ্লাই করি বেশ কয়েকজন। তো তোর মধ্যে আমার সেন্ট্রাল পাবলিক সার্ভিস কমিশনের রিকমেন্ডেশন পেয়েছিলাম আর কি। ওই রিকমেন্ডেশনের মাধ্যমে আমি সুইডিশ ইনস্টিটিউট তখনকার দিনের কাপ্তাইতে এসে জয়েন করি ইনস্ট্রাক্টর হিসেবে। কত সালে? 68-এ, সেটা 68 24 জুনে আমার মনে আছে। ইনস্ট্রাক্টর ইলেকট্রিক্যাল হিসেবে ওখানে জয়েন করি। তো তখন থেকে আর কি আমি 71 পর্যন্ত ওখানে ছিলাম। 72-তে আবার বাংলাদেশ যখন হয়, তখন বিভিন্ন ডিপ্লোম্যাটিক রিলেশনের মাধ্যমে হাঙ্গেরিতে আমি আবার একটা ডিগ্রি কোর্স পড়ার সুযোগ পাই। তো হাঙ্গেরিতে চলে গেলাম 72-তে। তো ওখানে আমি প্রায় 6 বছর ছিলাম। 6 বছর থেকে এসে ওখানে আমি ডিগ্রি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালে করেছি। পরে ওটা শেষ করে আসার পরে আমি আবার কাপ্তাইতে এসে জয়েন করি। যেহেতু কাপ্তাই থেকে গিয়েছিলাম, কাপ্তাইতে এসে জয়েন করি। তো এখানে আবার 68, 9, 70, 71 না 72 থেকে 72 থেকে এসে আমি 78-এ এসে ওখানে জয়েন করি। হাঙ্গেরি থেকে চলে এসে 78-এ জয়েন করার পরে আবার 81-এ আবার বগুড়ায় সুইডিশ ইনস্টিটিউট আরেকটা তাদের একটা প্রজেক্ট নিয়ে আসলো, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আর কি। তো ওখানে আমি আবার কমপ্লিট করলাম। কমপ্লিট করার পরে ওখানে আমি আবার সুযোগ পেলাম ওখানে জয়েন করার জন্য চিফ ইনস্ট্রাক্টর হিসেবে। তো চিফ ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করার পরে আমাদের আবার 1 বছর ট্রেনিংয়ে যেতে হয় ইংল্যান্ডে আর কি। ইংল্যান্ডে 1 বছর ওখানে একাডেমিক ম্যানেজমেন্ট এবং টিচার্স ট্রেনিং এর উপরে আমাদের 1 বছর ট্রেনিং হয়। তো ওখান থেকে ট্রেনিং শেষ করে আমরা 82-তে এসে বগুড়ায় এসে জয়েন করি চিফ ইনস্ট্রাক্টর হিসেবে। বগুড়ায় তখন সেই ইনস্টিটিউশন ছিল ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। তো ওখানে চিফ ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করলাম। তো ওখানে দীর্ঘ প্রায় 15 বছর ছিলাম। 15 বছর থাকার পরে আমি ওখান থেকে বেরিয়ে নারায়ণগঞ্জে আসলাম। আমাদের একটা নারায়ণগঞ্জে কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে নারায়ণগঞ্জে একটা সেন্ট্রাল স্টোর নামে একটা স্টোর আছে, ওখানে এসে জয়েন করলাম ইকুইপমেন্ট অফিসার হিসেবে। ওখানে প্রায় বছরখানেক ছিলাম। তো বছরখানেক থাকার পরে আমাকে যেতে হয় কাপ্তাইতে ভাইস প্রিন্সিপাল হিসেবে আর কি। ওটা অন প্রমোশন। কোন সালে? ওটা 96-এ আমি কাপ্তাইতে সম্ভবত সেপ্টেম্বরে জয়েন করলাম যে ভাইস প্রিন্সিপাল হিসেবে। 96-এ হ্যাঁ 96-এ। তখন ছিল ফেব্রুয়ারি মাসে জয়েন করলাম তাই ওখানে 1996 সালে ফেব্রুয়ারি মাসে ওখানে জয়েন করলাম। তো ওখানে সেপ্টেম্বরে আমাকে আবার 96 সালে সেপ্টেম্বরে আমাকে আবার ঢাকায় আসতে হয়। তখন কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে একটা প্রজেক্ট শুরু হয়। প্রজেক্টটা হলো 13টি নতুন বিটিআই স্থাপন এবং বিদ্যমান বিটিআই সংস্কার ও উন্নয়ন। এই প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে আমি এসে এখন জয়েন করলাম। এটা হলো সেপ্টেম্বর 96-এ জয়েন করলাম এসে প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে।
তো এখানে প্রজেক্ট ডাইরেক্টর হিসেবে ছিলাম বেশ কয়েক বছর। সম্ভবত 2001 সালে অথবা 2000 সালে হবে নাকি, ওখান থেকে অন প্রমোশন আবার বরিশালে গেলাম প্রিন্সিপাল হয়ে, বরিশাল পলিটেকনিকে। বরিশাল পলিটেকনিকে প্রায় বছরখানেক ছিলাম। বছরখানেক থাকার পরে বরিশাল পলিটেকনিক থেকে আবার এখানে কারিগরি শিক্ষা বোর্ডে কন্ট্রোলার অব এক্সামিনেশন হিসেবে জয়েন করলাম বছরখানেক পরে। তো এখানেও বছরখানেক ছিলাম, আমার সঠিক ডেটটা মনে নেই। তো পরে এখান থেকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমি ডাইরেক্টর PIW পদে হেড অফ এশিয়া শিক্ষা ভবনে যে জয়েন করলাম। তো ওখানে বেশি দিন ছিলাম না, মাত্র কয়েকদিন। তারপরে আমি কবে 94-এ আমি রিটায়ার করলাম কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে আর কি। 94 না 2006 না 2004 আমি ওখান থেকে রিটায়ার করলাম আর কি। রিটায়ার করার পরে তো এখন বসেছিলাম, বিভিন্ন জায়গায় গিয়েছি। আপনার ছেলে মেয়ে কে কয়জন, কোথায় আছে? আমার সন্তান 3 সন্তান, বড় মেয়ে, সবার বড় মেয়ে, এবং পরে 2 ছেলে। 2 ছেলের মধ্যে বড় যেজন, সে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি থেকে পাস করে সে এখন জাপানে কাজ করছে আর কি। আর ছোট ছেলে, সে এখন স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া পড়াশোনা করতেছে, আগামী ডিসেম্বরে ফেরার কথা আর কি। আপনার সুইডিশ লাইফে, স্টুডেন্ট লাইফে কিছু স্মৃতিচারণ করেন, তখন আপনারা কোথায় ক্লাস করতেন এবং আপনাদের হোস্টেল কোথায় ছিল, কারা আপনাদের ক্লাস নিতেন, কারা প্রিন্সিপাল ছিল, একটু বললে ভালো হয়। তখন আমাদের যখন সেশন শুরু হয় 64-এ জানুয়ারিতে, ম্যাক্সিমাম সুইডিশরাই ছিল তখন টিচার হিসেবে আর কি। সুইডিশদের টিচার হিসেবে ছিলেন। আর থাকতাম হইল তখন একটা বিল্ডিং ছিল, আমেরিকান হোস্টেল বলে বলতো বোধহয় সেটা। তো ওখানে আমরা ছিলাম টেম্পোরারি। প্রজেক্টের ভিতরে ভিতরে একটা টিন শেড নাকি একটা টিনের ছাউনি বিল্ডিং আর কি। মানে বর্তমান হোস্টেলটা তখনও হয়নি। হোস্টেল ওটাই আর কি, হোস্টেল ওটাই আমরা হোস্টেল হিসেবে থাকতাম। ওইটাই মানে বর্তমানে যে হোস্টেলটা, এটা তখন কনস্ট্রাকশনে ছিল না, তখন কনস্ট্রাকশন হয়নি। তখন সবে মাত্র ওই আমাদের নতুন প্রজেক্ট, নতুন বিল্ডিং বর্তমানে যেগুলো আছে তখন কনস্ট্রাকশন চলছিল। আচ্ছা, হ্যাঁ। তো তখন আমরা প্রজেক্টের ভিতরে হোস্টেলে থাকতেন। আগে আমেরিকানরা বোধহয় থাকতো সেখানে, ওই যারা নাকি উঠা, ওই যে প্রজেক্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কনস্ট্রাকশন হয়েছিল না, তো ওখানে বোধহয় আমেরিকান থাকতো বা কারো থাকতো আর কি। ওখানে ওই প্রজেক্টের ভিতরে আপনারা থাকতেন আর ক্লাসও করতেন প্রজেক্টের ভিতরে। ক্লাস, হ্যাঁ, ওখানে প্রজেক্টের ভিতরে, তখন প্রজেক্টের ভিতরে ক্লাস হইতো। বর্তমান যে ক্যাম্পাসটা, ওইখানে কোনো কিছু হইতো না। না, যে এখন একটা বিল্ডিং ছিল তখন, ন্যাশনাল ব্যাংক বলে, ন্যাশনাল ব্যাংক বিল্ডিং বলতো আর কি। তখন অনেক বড় একটা বিল্ডিং ছিল, ওই বিল্ডিং এ আমাদের ক্লাস হতো। আর এখানে আমরা কাজ করতাম এই ওটা একেবারেই আপনার গেট, ওটা কি বলা হয়, লক গেটের কাছে একটা পৃথিবীর একটা বিল্ডিং ছিল বড়। তো ওখানে আমরা ক্লাস করতাম, প্র্যাকটিক্যাল ক্লাস। বর্তমান ক্যাম্পাস যেটা আছে এটা তখনও চালু হয়নি। না, তখনও চালু। এই বর্তমান ক্যাম্পাসটা কবে চালু হয়েছিল? এটা কবে চালু হলো? ওটা আপনারা পাশ করে চলে আসার পরে? না, আমরা বর্তমান ক্যাম্পাস থেকে বেরিয়েছি আমরা। আচ্ছা, বর্তমান ক্যাম্পাস থেকে আমরা বেরিয়েছি খুব সম্ভব এটা 65-এ নাকি 65-এ নাকি। আপনাদের সময় যে পড়াশোনা হয়তো ওগুলি কি 66-এ প্রথম থেকে বোধহয় এই বর্তমান ক্যাম্পাসে আমরা গিয়েছি। আচ্ছা, আপনাদের সময় পড়াশোনা যে হয়তো এটা কি ইংরেজি মাধ্যমে না বাংলা মাধ্যমে পড়াশোনা? না, ওই যারা বাঙালি টিচার ছিল কিছু সংখ্যক, বাঙালি টিচাররা তো বাংলা ভাষায় বলতো। আর সুইডিশ যারা ছিল তারা তো ইংরেজিতে বলতো। হ্যাঁ, ইংরেজিতে বলতো। আর পরীক্ষা কি ইংরেজিতে নেওয়া হয়তো সব? হ্যাঁ, পরীক্ষাটা ইংরেজিতে হয়তো। আর আমাদের ভবিষ্যৎ যে উত্তরসূরি আমাদের কলেজ থেকে যারা পাস করে বের হয়েছেন এবং বের হবেন, তাদের সম্বন্ধে কিছু বক্তব্য রাখেন। হ্যাঁ, তারা তো এখন সুইডিশ ইনস্টিটিউট তো মেইনলি খুবই প্র্যাকটিক্যাল বায়ার ছিল। তো ওখানে অনেক ক্যান্ডিডেট যেতে চাইতো এবং হয়তো সেই অনুযায়ী সিট কম ছিল, সেখানে খুবই লিমিটেড সিট ছিল। কারণ প্র্যাকটিক্যাল বায়ার্স ট্রেনিং হতো, সুইডিশ ফান্ড থেকে ফান্ড আসতো। তো এইভাবে
অন্যান্য পলিটেকনিক যেমনভাবে যত সংখ্যক ট্রেনিং নিত, কিন্তু এখানে তত সংখ্যক নিতে পারত না। আমাদের ব্যাচে খুব সম্ভব, আমার মনে হয় যতদূর মনে পড়ে, আমরা ইলেকট্রিক্যালের মধ্যে 12 জন ছিলাম, মাত্র 12 জন ছিলাম বলে। এবং অনুরূপভাবে অন্যান্য তখন মেকানিক্যাল সেকশন ছিল, অটোমোবাইল সেকশন ছিল, আর উডওয়ার্কিং সেকশন ছিল। এই 4টা সেকশনের শুরু এসপিআইতে যাত্রা শুরু হয়। আপনাদের সময়কার কয়েকজন টিচারের নাম বলতে পারবেন? যেমন আমাদের বাঙালি টিচারদের মধ্যে আছেন সদরুদ্দিন আহমেদ সাহেব, স্যার আছেন আর কি, মুর্শেদ আলী নামে একজন ছিলেন, আর ওয়েল্ডিংয়ে ছিলেন একজন আব্দুর রহমান সাহেব, নেই, মারা গেছেন কিনা জানি নেই। আর টেকনিক্যাল টিচারদের মধ্যে আর কি, আর বিদেশি টিচার যেমন লেভিন নামে একজন ছিলেন, উনি সরি ইলেকট্রিক্যালের যিনি ছিলেন ওনার নাম ছিল লেভিন। খুবই ভালো ভদ্রলোক ছিলেন এবং আমাদের খুবই পছন্দ করতেন আর কি। আর ইলেকট্রিক্যালে শুধু একজনই ছিলেন, প্রত্যেক ডিপার্টমেন্টে একজন ছিলেন। অন্যদের নাম মনে আছে কি আপনার? উডওয়ার্কিং এ ছিলেন হলে একজন এরিকসন নাম, তার এরিকসন নাম। আর অটোমোবাইলে ছিলেন হলো বিয়ক দল তার নাম ছিল। ওনারা কি চিফ ইন্সট্রাক্টর ছিলেন? সুইডিশদের পক্ষ থেকে আর কি, সুইডিশদের পক্ষ। ওখানে তখন ইনস্ট্রাক্টর, ওখানে সব ইনস্ট্রাক্টর, চিফ ইনস্ট্রাক্টর বলে রিজার্ভেশন বলে ছিল না। আচ্ছা, আমাদের এখন যারা বর্তমানে যারা পড়াশোনা করতেছেন বা যারা পাশ করে বেরিয়েছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ, তারা তো এখন সব তো প্রায় শুনি আর কি, সুইডিশ ইনস্টিটিউট থেকে যারা পাস করে গেছে তারা তো খুব ভালো অবস্থায় আছে। এবং তাদেরকে স্পেসিফিক্যালি তখনকার দিনে যে ইন্ডাস্ট্রি জানতো যে এরা সুইডিশ ইনস্টিটিউট থেকে বের হওয়া ছেলে, তারা অমনি লুফি নিত। হ্যাঁ, তো কারণ তখনকার দিনে যে প্র্যাকটিক্যাল ট্রেনিং নিয়ে বের হয় ছেলেরা, মানে ট্রেনিস্টরা আর কি, তারা খুবই পাকাপোক্ত হয়ে বের হয়। তো ফলে ইন্ডাস্ট্রির জন্য তাদেরকে খুবই মানে ভালো আর কি, তারা খুবই পছন্দ করে। এখন তো হয়তো সেরকম প্র্যাকটিক্যাল বোধহয় হয় না আর কি, অন্যান্য পলিটেকনিক। এখনকার ছাত্রদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? আরো পড়াশোনা করা উচিত, আরো প্র্যাকটিক্যাল বেশি করা উচিত? এখন বর্তমানে হচ্ছে কি প্র্যাকটিক্যালটা কম হয়। এখন এই ক্ষেত্রে আমি বলতে চাইবো আর কি, প্র্যাকটিক্যাল পোর্শনটা যদি বাড়ানো যায়, সিলেবাসের প্র্যাকটিক্যাল পোর্শনটা বাড়ানো যায়, তাহলে এখন দেশের জন্য, ইন্ডাস্ট্রির জন্য, স্পেসিফিক্যালি এখন ইন্ডাস্ট্রি বায়াস দেশ আমাদের, ইন্ডাস্ট্রির জন্য খুবই ভালো। ইন্ডাস্ট্রি তাই চায়, প্র্যাকটিক্যালি শক্ত ছেলে পেলে তাই চায়। কিন্তু যেটা আমরা শিক্ষকরা খুব একটা সাপোর্ট দিতে পারছি না বলে আমি এইভাবে বলবো আর কি। কারণ অনেকগুলো সমস্যা আছে বই কি, স্পেসিফিক্যালি হয়তো ফান্ড পাওয়া যায় না। তো যে জন্য হয়তো প্র্যাকটিক্যাল ট্রেনিংটা সেভাবে পাঠ করা যায় না। তো যাক, সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট অ্যালামনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ রইল, এবং আপনার দীর্ঘায়ু এবং সুস্থ জীবন কামনা করছি আমরা। আপনাকে ধন্যবাদ।